আজ আমি একটি চাইনিজ ফ্যান্টাসি ফিল্ম হাউ লং উইল আই লাভ ইউ ব্যাখ্যা করব। সামনে স্পয়লার আছে, সাবধান থাকুন এবং খেয়াল রাখুন। গু শাওজিও হল সাংহাইতে বসবাসকারী ৩০ বছরের এক নারী। তার বয়স যখন ১২ তখন তার কোটিপতি বাবা এক দুর্ঘটনায় মারা যান এবং তাকে তার শৈশবের বাড়ি ছেড়ে চলে যেতে হয়। কাজ শুরু করার পর থেকেই গু চেষ্টা করছে যথেষ্ট টাকা উপার্জন করতে, যাতে সেই বাড়িটা আবার কিনতে পারে। তবে তার বাজে চাকরি তাকে তেমন টাকা দেয় না। এরপর আমরা লু মিংয়ের সাথে পরিচিত হই, এক ভাগ্যহত প্রপার্টি ডিজাইনার। সে মরিয়া হয়ে তার আইডিয়ায় বিনিয়োগ করার মতো ক্লায়েন্ট খুঁজছে, কিন্তু এখনও সফল হয়নি। দিনের শেষে মিং আর গু দুজনেই নিজের জীর্ণ পাড়ায় বাড়ি ফিরে যায়। অদ্ভুতভাবে তারা একই বিল্ডিংয়ের একই অ্যাপার্টমেন্টে থাকে। গু কাপড় ধোয়ার জন্য রাখে, আর মিং নিজের জন্য রাতের খাবার রান্না করে। এরপর যখন মিং সিঙ্কে সবজি ধুচ্ছিল, সেগুলো হঠাৎ গুয়ের বাথটাবে চলে যায়। একইভাবে তার টবের লুফা চলে যায় মিংয়ের সিঙ্কে। আশ্চর্যজনকভাবে গুয়ের কাপড় এসে পড়ে মিংয়ের হাঁড়িতে, আর মিংয়ের রান্না চলে যায় গুয়ের কাপড়ের জায়গায়। সারা রাত ধরে তাদের জিনিসপত্র একে অপরের অ্যাপার্টমেন্টে ঘুরে বেড়ায়। তারা কিছু না ভেবেই ঘুমোতে যায়। সকালে মিং মুখে এক থাপ্পড় খেয়ে জেগে ওঠে, কারণ গুয়ের রুম মিশে গেছে মিংয়ের রুমের সাথে, আর দুটো মিলিয়ে এক বিশাল ঘরে পরিণত হয়েছে। প্রথমে তারা আতঙ্কিত হয়, ভাবে ডাকাত ঝুঁকেছে। পরে নিজেদের রুমের অবস্থা দেখে আরও বিভ্রান্ত হয়। গুয়ের জানালার বাইরে রোদ ঝলমলে আবহাওয়া, আর মিংয়ের পাশে প্রবল বর্ষা। তারা একসাথে দাঁড়ায় তাদের মিশ্রিত দরজার সামনে। মিং আগে নিজের দিক খুলে বাইরে যায়। তার কাছে সবকিছু স্বাভাবিক, কিন্তু গুয়ের কাছে অবিশ্বাস্য। দেখা যায় সে ২৫ বছরের এবং ১৯৯৯ সালে বসবাস করছে। গু দ্রুত নিজের দিক খুলে বাইরে যায়, আর এবার মিং বিস্মিত হয় ২০১৮ সালের উন্নত বিশ্ব দেখে। বোঝা যায় তারা একই অ্যাপার্টমেন্টে থাকে, কিন্তু ভিন্ন সময় রেখায়, যা এখন একত্রিত হয়েছে। গু মিংকে মুখে থাপ্পড় মারে এটা স্বপ্ন কিনা পরীক্ষা করতে, আর যখন সেটা মিংয়ের ব্যথা দেয়, তখন দুজনের কাছে স্পষ্ট হয় তাদের ভাগ্য কোনো অজানা কারণে জড়িয়ে গেছে। তারা একসাথে দরজা খোলার চেষ্টা করে, আর এতে অ্যাপার্টমেন্ট আরও বেশি মিশে যায়। বিস্তারিত দেখে তারা বুঝতে পারে তারা একে অপরের দরজা খুলতে পারবে না, বরং একজন খুললে অন্যজনও যেতে পারবে। গু বুঝতে পারে মিংয়ের টাইমলাইনে তার বাবার এখনো জীবিত। সে দ্রুত নিজের শৈশবের বাড়িতে যায় এবং দেখে ছোট্ট নিজেকে বাবার সাথে খেলতে। দৃশ্যটা দেখে সে আবেগে ভেঙে পড়ে, কিন্তু কাছে যেতে গেলে মাটি কেঁপে ওঠে এবং তাকে থামিয়ে দেয়। বাড়িতে মিংও দেখতে চায় তার ভবিষ্যতে কি হবে। বাইরে না গিয়ে গু তাকে নিজের ল্যাপটপ দেয়, যাতে সে সোশ্যাল মিডিয়ায় নিজের খবর খুঁজে দেখতে পারে। মিং নতুন প্রযুক্তি দেখে অবাক হয়, কিন্তু নিজের নাম টাইপ করতেই মাটি আবার কেঁপে ওঠে। তারা বোঝে তারা নিজেদের ভবিষ্যৎ বা অতীতের সাথে যোগাযোগ করতে পারবে না, কারণ একই মানুষ একই সময় থাকতে পারে না। রাতে গু ফোনে গান চালায় আর এআই দিয়ে খাবার অর্ডার করে। মিং বিস্ময়ে তাকিয়ে থাকে নতুন ফোনগুলো এত কিছু করতে পারে দেখে। এর পরের দৃশ্যে ধনী ব্যবসায়ী আর বিজ্ঞানীদের একটা সভা দেখানো হয়, যেখানে ডাইমেনশনাল শিফট নিয়ে আলোচনা চলছে। বিজ্ঞানী একটি নিখোঁজ বিমানের উদাহরণ দিয়ে প্রমাণ করে যে সেটা সময় ও ডাইমেনশন ভ্রমণ করেছে, পরে আবার নিজের জায়গায় ফিরে এসেছে। তার গবেষণা অনুযায়ী শহরে ইতিমধ্যে এক ডাইমেনশনাল মিশ্রণ তৈরি হয়েছে। এখন তাদের কেবল এর স্থানাঙ্ক খুঁজে বের করতে হবে। ব্যবসায়ী পরিকল্পনা করছে এই ডাইমেনশনাল পোর্টাল ব্যবহার করে টাকা কামানোর। সভায় তার মুখ দেখা যায় না, কিন্তু বোঝা যায় গবেষণার অর্থ সেই যোগাচ্ছে। রাতে গু আর মিং ঘুমোতে পারে না। গু তার বাবার মৃত্যু এবং সেটা তার জীবনে কি প্রভাব ফেলেছে সেটা নিয়ে কথা বলে। তার কাছে বাবার একমাত্র স্মৃতি হলো একটি চাবির রিং, কারণ বাড়ি আর সব জিনিসপত্র ঋণখোরেরা নিয়ে নিয়েছিল। পরের দিন তারা নিজ নিজ জীবনের কাজ করে। গু খুঁজছে এমন একদল ধনী স্বামী যে তার জন্য বাড়ি কিনবে বিয়ের শর্তে। সে অনেক ডেটে যায়, কিন্তু কেউ তার সৈন্যলোভী শর্ত মেনে নিতে রাজি হয় না। অবশেষে অনলাইন ডেটিং অ্যাপে সে এক লোকের সাথে দেখা করে যে শর্ত মেনে নেয়। লোকটা কৃষি ব্যবসায়ের মালিক এবং কোটিপতি। তবে সে গুয়ের দ্বিগুণ বয়সে এবং অশ্লীলভাবে কথা বলে। তবুও গু তাকে একটা সুযোগ দেয়। লোকটা বাড়ির অগ্রিম টাকার অর্ধেক দেবে বলে জানায়, যাতে সেটি দুজনের নামে হয়। তারা এটিএমে যায় টাকা তুলতে। গু আগে টাকা তুলে লোকটাকে দেয় এবং বলে একটি বোতল জল আনতে। দুর্ভাগ্যবশত লোকটি আসলে প্রতারক এবং টাকা নিয়ে পালিয়ে যায়। গু ঘন্টার পর ঘন্টা ব্যাংকের বাইরে দাঁড়িয়ে থাকে। পরে পুলিশ এসে সেটার তদন্ত করে। মিংয়ের দিকে এসে বাথরুমের ভেতর খাবার খাচ্ছিল, তখন সে তার কোম্পানির সিইও আর ম্যানেজার ঝাউয়ের কথোপকথন শুনতে পায়। তার আসন্ন ব্যবসা নিয়ে কথা বলছিল। সিইও চলে যাবার পর ঝাউ বলে সে সিইওকে ধোকা দিয়ে সব টাকা চুরি করবে আর তাকে দেউলিয়া করে দেবে। কিছুক্ষণ পরই ঝাউ টের পায় সে কারো কথা শুনছে, আর মিংকে টেনে বের করে আনে যাতে সে চুপ থাকে। ঝাউ তাকে প্রয়োজনীয় টাকার জন্য ঋণ দেওয়ার প্রস্তাব দেয়। মিং কিছু সময় চায় বলে। সেই দিন পরে মিং ঝাউয়ের কাছে যায়, যে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে চায়। ঝাউ বুঝে গেছে মিংয়ের কাছে কোনো প্রমাণ নেই, সে সিইওকে ধোকা দিতে চাইছে। তবুও নিজের জন্য অনুরোধ না করে মিং বরং চিন্তিত থাকে সিইও এর দেউলিয়া হবার নিয়ে। ঝাউ তাকে অন্যদের কথা ভাবার জন্য লুজার বলে গাল দেয়।
পরের দিন গু জুয়েলারি শপে কাজ করার সময় তার শৈশবের বন্ধু শাওইয়ার সাথে দেখা হয়। গু নিজেকে ধনী গ্রাহক সাজায় যাতে শাওইয়ার কাছে নিজেকে আকর্ষণীয় মনে হয়। শাওইয়া একজন বিলেনিয়ারের স্ত্রী, তারা কিছুক্ষণ কথা বলে আর পুরো কথোপকথনের সময় গু তার কাল্পনিক বিলেনিয়ারের স্বামীর কথা বলে। তার মিথ্যে বিপদে ফেলে যখন শাওইয়া সেই দিন সন্ধ্যায় ডিনারের আয়োজন করে। গু মিংকে ভাড়ার স্যুট পরিয়ে নিয়ে ডিনারে যায়। প্রথমে সবকিছু ঠিকঠাক চলে, কিন্তু পরে মিং বরফের গ্লাস থেকে পান করে কোটের ভাড়ার ট্যাগ বেরিয়ে আসে আর সে বলে সে ইউএফওর গবেষক। রাতের শেষে গুয়ের নকল ডায়মন্ড আংটি চুলায় পড়ে গলে যায়। গু কেঁদে বাড়ি ফেরে আর মিং তাকে সান্ত্বনা দেয়। তারা একসাথে টিভি দেখে, সেখানে লটারির টিকিট নিয়ে একটি শো দেখে তাদের আগ্রহ জন্মায়। পরের দিন তারা লটারি জেতার নাম্বারগুলো নিয়ে 1999 সালে টিকিট কেনে। ফল ঘোষণার আগে তারা উদযাপন শুরু করে। গু মিংকে ডেটে নিয়ে যায়, যেখানে তারা ভিআর গেম খেলে, শহরে ঘুরে আর বাড়ে যায়। দিনের শেষে তারা নিজেদের গরিব অবস্থা ভুলে যায় আর অতিরিক্ত পান করে ফেলে। গু প্রতিশ্রুতি দেয় রেস্টুরেন্টের বিলের বদলে তার দামি ব্যাগ রেখে গেছে, পরে টাকা ফেরত দেবে। পরের সকালে তারা একই বিছানায় জেগে ওঠে। তারা নার্ভাস, কারণ সেই দিনই লটারির ফল প্রকাশ হবে। তারা উদ্গ্রীবভাবে অপেক্ষা করে আর খুশি হয় যখন তারা সত্যি লটারি জেতে। কিন্তু আনন্দ বেশিক্ষণ টেকে না, কারণ তাদের টিকিটের নাম্বার হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তখনই তারা বুঝতে পারে ভবিষ্যৎ কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। কিন্তু একই সাথে তারা বিভ্রান্ত হয়, তাহলে কেন তাদের ভাগ্য একে অপরের সাথে জড়িয়ে গেল। গুকে অতবাক হয়। গু তার ব্যাগ রেস্টুরেন্ট থেকে ফেরত পায় না এবং রেগে বাড়ি ফেরে। পথে তারা ঝগড়া করে আর একে অপরকে খারাপ নামে ডাকে। হঠাৎ তারা দেখে শহরের বড় বিলবোর্ডে মিংয়ের মুখ। দেখা যায় 2018 সালে সে নিজের নাম বদলে সিই রেখেছে এবং চীনের সবচেয়ে বড় নির্মাণ ব্যবসায়ীদের একজন হয়েছে। সে মাল্টিমিলিয়ন ডলারের কোম্পানির মালিক এবং একটি প্রেস কনফারেন্স করতে যাচ্ছে। মিং নিজের ভবিষ্যৎ দেখে হতবাক হয়। গু, যে একটু আগে তার সাথে ঝগড়া করছিল, হঠাৎ মিষ্টি ব্যবহার শুরু করে। মিং কনফারেন্সে গিয়ে প্রথমবার নিজের ভবিষ্যৎ রূপ সিইকে দেখে, কিন্তু এতে ভূমিকম্প হয় আর কনফারেন্স বাতিল হয়। সিই বোঝে কি হচ্ছে যখন তার মস্তিষ্কে হঠাৎ নতুন স্মৃতি যোগ হয়। মিংয়ের হাতে আঘাত লাগে আর সিইয়ের হাতেও একই দাগ দেখা যায়। এর মানে মিংয়ের যে কোনো কাজ সরাসরি ভবিষ্যতের সিইকে প্রভাবিত করে। প্রকাশ পায় যে ব্যবসায়ী যে ডাইমেনশনাল পোর্টাল থেকে লাভ করতে চায় সেই আসলে সিই। বিজ্ঞানী বলে মিংকে তার আগের অবস্থায় ফিরতে হবে, কারণ নতুন স্মৃতি তার ব্যক্তিত্ব পাল্টে দিতে পারে, যা ভবিষ্যতের সিইকে প্রভাবিত করবে। পরের দিন মিং ঝাওয়ের কাছে পদত্যাগপত্র দেয়, কারণ সে জানে ভবিষ্যতে সফল হবেই, তাই ঝাওয়ের কাছ থেকে টাকা নিতে চায় না। একই দিনে সিই গুয়ের কাছে আসে কাজে আর তাকে ডেটে নিয়ে যায়। সে বলে সে তরুণ বয়সে গুয়ের কাছে ঘনিষ্ঠ ছিল, তাই তাকে সম্মান জানাতে চায়। যদিও তারা একই মানুষ, কিন্তু গু সিই এর সাথে তেমন স্বস্তি পেত না যেমনটা মিংয়ের সাথে পেত। সিই তাকে এক বিলাসবহুল রেস্টুরেন্টে নিয়ে যায়, কিন্তু গু অস্বস্তি বোধ করে। ডেটের শেষে সিই তাকে বলে মিংয়ের কাছ থেকে দূরে থাকতে, কারণ এতে মিং তার প্রকৃত উদ্দেশ্য থেকে বিচ্যুত হবে। সে প্রতিশ্রুতি দেয় যে গুকে তার চাওয়া বাড়ি কিনে দেবে, বিনিময়ে তার আনুগত্য চায়। গু সম্মতি জানায়, তবে বাড়ির জন্য নয়, বরং মিংয়ের ভবিষ্যতের জন্য। সে রাতে বাড়ি ফিরে মিংকে জড়িয়ে ধরে এবং জানায় যে সে চলে যাচ্ছে। সে আরও বলে সিই চাইছে মিং যেন ঝাবের প্রস্তাব নেয়। পরের দিন গু অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যায়, তবে কাকতালীয়ভাবে তার দরজা একটি ছাতার কারণে খোলা থাকে। এর মানে এখন মিং গু ছাড়াই 2018-তে যেতে পারে। অন্যদিকে সিইও ঝাওয়ের অফিসে আসে এবং তার ষড়যন্ত্র আবিষ্কার করে। আতঙ্কিত ঝাও তাকে আঘাত করে এবং মদ খাওয়ায়। সে পরিকল্পনা করে তাকে মেরে দুর্ঘটনা বলে চালিয়ে দেবে। যখন গু নিজের বাড়িতে, তখন সিই আসে সেই ব্যাগ নিয়ে যা সে রেস্টুরেন্টে রেখে এসেছিল। সিই ঘুরতেই গু দেখে তার জামায় ভাড়ার ট্যাগ রয়েছে এবং বুঝতে পারে সে আসলে মিং। সে তাকে চুমু করে এবং সঠিকভাবে বিদায় জানায়। তারপর মিং চলে যায়। তারা দুজনেই কাঁদে, কারণ জানে আর কখনো দেখা হবে না। মিং বাড়ি পৌঁছালে ঝাও তাকে ফোন করে সেতুতে ডাকে। সে চায় মিং তাকে সাহায্য করুক সিইওকে মেরে দুর্ঘটনা বলে সাজাতে। মিং অবশ্যই অস্বীকার করে, কিন্তু ঝাও বলে এখন সে অনেক দূর এসে পড়েছে। তখন হঠাৎ মিং বুঝতে পারে সিই আসলে অতীতে ঝাওকে সাহায্য করেছিল, আর এভাবেই তার সাফল্য শুরু হয়েছিল। সে ম্যানেজারের পথ পেয়েছিল সিইওর মৃত্যুর পর আর রক্তের উপর নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিল। সময়ের সাথে সাথে সে কর্মচারীদের প্রতি নির্মম হয়ে ওঠে এবং কেবল টাকা নিয়ে চিন্তা করত। তাই মিং আর সিই সম্পূর্ণ ভিন্ন মানুষ। এবার মিং বুঝতে পারে মহাবিশ্ব তাকে সুযোগ দিয়েছে সঠিক নির্দিষ্ট নিতে। এরপর সিইওর চাবি রিং দেখে মিং আবিষ্কার করে সেই আসলে গুয়ের বাবা। এতদিন গু এতিম হয়েছিল কারণ সিই ভুল নির্দিষ্ট নিয়েছিল। এবার মিং অন্য নির্দিষ্ট নেয় এবং সিইওর জীবন বাঁচিয়ে নেয়। তখনই 2018-র দুষ্ট সিই অদৃশ্য হয়ে যায়, মানে ভবিষ্যৎ বদলে গেছে। এখন গু আর বাবাকে হারাবে না এবং অন্য কেউ হয়ে বড় হবে। এর মানে বর্তমান গু আর থাকবে না। শেষ দৃশ্যে আমরা দেখি গু আর মিং তাদের অ্যাপার্টমেন্টে ভিন্ন টাইমলাইনে ফিরে আসে। যখন তারা মাঝপথে দেখা করে, গু অদৃশ্য হয়ে যায়। আচ্ছা,
এটা শুধু দেখায় যে স্বর্ণলোভ কোনোদিনই ফলপ্রসূ হয় না। আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন চালু করুন এবং চ্যানেলকে সাহায্য করতে লাইক দিন। ধন্যবাদ দেখার জন্য।